তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোটামুটি আছি। ঠান্ডা পড়ে গেছে হুট করে, মানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো মানে বুঝতেই পারছো হুট করে ঠান্ডাটা পড়তে একটুখানি বেশি লাগছে যেন। তো ঠান্ডার সময় ঠান্ডা পড়বে, এটা তো স্বাভাবিক। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি খুব একটা ভিডিও দিচ্ছি না। মানে কয়েকটা এমন এমন কমেন্ট আসে না, মানে তুমি যদি ভিডিও করতেও চাও তোমার ভিডিও করতে দেবে না। মানে মানে কি বলবো, এমনভাবে করে না, কথা বলে যাতে খুব খারাপ লাগে। আমি তো একা কন্ট্রোভার্সি করছি না, করছে তো অনেকেই। তো খুব আমি কম মানে ভিডিও দিই। মানে প্রায় হয় না মানে সাংসারিক কাজ তো এটা কোনো ছুত আর কি বলতে পারো, কিন্তু ওইসব নেগেটিভ কমেন্টের জন্যই আর কি আহ, আসতে ইচ্ছা করে না। তো সেই কারণে তোমাদের আমি কমেন্টটা দিয়ে দিচ্ছি, একটু পড়ে নিও। পড়ে নেওয়ার পরে আমি আজকে আর সেই নিয়ে টপিক নিয়ে কোনো কথা বলবো না। জাস্ট বলবো যে আমি একা তো করছি না কন্ট্রোভার্সিটা, অনেকেই করছে। তো কী করবো বলো, ব্লগ চ্যানেল কেউ দেখে না, সেই জন্যই কন্ট্রোভার্সি করা। তো তোমরাই যদি সাজেশন না দাও যে কীভাবে কী করবো, তাহলে কীভাবে কী করবো? এখন দেখছি কন্ট্রোভার্সিটাই ট্রেন্ডিংয়ে চলছে, সেই জন্য ওইটাই নিয়ে বসেছি। তো এই হচ্ছে কথা। আর ফালতু কথা না বাড়িয়ে আমি আমার নিজের বক্তব্যে চলে আসি। তো এখনকার ট্রেন্ডিংয়ে যিনি চলছেন তিনি হচ্ছেন মন্দিরার মা। যেমন মন্দিরা, আর মানে মন্দিরা তবুও অনেকটা ভালো মানে যেমন মন্দিরা না, মানে মন্দিরা অনেকটাই ভালো। মন্দিরা অনেকটা ভালো মানে ওনার মায়ের মেয়ে হয়ে তার এত কর্তব্য জ্ঞান, মানে সত্যি অবাক হয়ে যাচ্ছি। যতটা খারাপ ভেবেছিলাম ততটা না। একটা মেয়ে নিজের সংসারের জন্য সবই করছে, এখন তো দেখছি সবই করছে। মানে বলে না, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, সে সবই করছে। মানে শাশুড়ির দিকটাও সামলাচ্ছে, প্লাস নিজের ঘরে স্বামীর মানে নিজের সংসার আর কি সামলানো, তারপর মেয়েকে দেখা। এটা হতেই পারে যে সবসময় তো আর ওকে পড়াতে হবে তার কোনো মানে নেই। ওরও সকাল থেকে খাটাখাটনি করে, করে মানে এক নিঃশ্বাসে সব কাজ করে। এখন তো দেখি, আগে একটা লাইফ কাটিয়েছে, সেটা ও ভুল করেছে, সেটা যখন করেছে তখন আমরা বলেছি, কিন্তু এখন ওর যখন ভালো জিনিসগুলো আমরা দেখছি, তখন নিশ্চয়ই ওর ভালো দিকগুলোই বলবো। তো যে কারণে বলা। আর ওনার মা তো মানে কি বলবো, উনি তো মানে কত কাটি ভাড়া সেটা তো বুঝতে পারছি না। মানে অসুস্থ হাজব্যান্ড, মানে হাজব্যান্ড মানে তার মেয়ের, মানে সে যদি চিন্তা ভাবনা করে যে সে তার মেয়ের বাবা, হাজব্যান্ড না ভাবুক, তা মেয়েকেও যদি ভালোবেসে থাকে, তো অন্তত তার সূত্রে যখন তার শরীর অসুস্থ, মানে সুস্থ থাকলে বলতাম না, তার যখন শরীর অসুস্থ তাকে যে কোনো মানুষ দেখলেই একটু খারাপ লাগে। মানে তিনি বাজে মানুষ আমরা জানি, তার আগেই আমি এর আগেই ভিডিওটায় আমি বলেছি তিনি মানে কিছু আর বলার নেই এখন, তিনি সত্যি করেই খারাপ মানুষ। কিন্তু এখন তার যার পরিস্থিতি তাকে মানে কি বলবো, এইসব বলাটা সাজেও না। কিন্তু তার যে মেয়ের আহ, বাবা আর কি, মন্দিরের বাবার কথা, মানে এর মায়ের কথা বলছি, তাকে ওনার এখন উচিত ছিল অন্তত ওনার পাশে থাকা। তাহলেও যে উনি যা করেছেন না করেছেন মন্দিরের মুখে তো শুনলাম, তো অন্তত কিছুটা হলেও ঢাকা পড়ে যেত। তো সেই কারণে বলা। কিন্তু তিনি পুরো মানে সব কিছু ঊর্ধ্বে, তার এখনও সেই বাচ্চাপোনা সব কিছুই করতে হবে। সংসার তিনি কীভাবে মানে করবেন, সেখানে ওই দ্বিতীয় সংসারটাও টিকলো না। তার নামে দোষ দিয়ে দিয়ে মানে কি বলবো, চালিয়ে গেছেন সারা জীবন। আমরা তো চোখের সামনে দেখিনি। আর এখন যেটা দেখছি সেটা তো পুরো প্রমাণই হয়ে যাচ্ছে যে মানে তিনি কত ভালো মানুষ। তা কারোর কারোর মুখে বিচার করতাম না, যদি সত্যি করে আমরাও তো দেখতাম, এতগুলো লোকের চোখ নিশ্চয়ই ভুল হবে না, তাই না? তো মন্দিরা কী কী কথা বলেছে সেটা আমি ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো। আমার বক্তব্য যেটা, আমি সেটা বলছি যে অন্তত এই সময় তিনি গিয়ে যে জিনিসপত্র নিয়ে এসছেন, মানে ওনার ভয়টা কী ছিল, যদি পরবর্তীকালে যদি কিছু হয়, তারপরে যদি মন্দিরা জিনিসপত্রগুলো ফেরত না দেয়, মানে নিজের থাকার জায়গা নেই, জিনিসগুলোকে কীভাবে রাখবে না রাখবে, মানে মানে নিজেকে ছাড়া কাউকে চেনে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, নিজেকে ছাড়া কাউকে চেনে না। নিজে খাবো দাবো ঘুরবো বেড়াবো মজা করবো, ওই নাতি নাতনি এসব করতো, এগুলো হচ্ছে ভণ্ডামি। আর সিম্পিতি কুড়িয়ে কুড়িয়ে অনেক লোকের কাছে সিম্পিতি পেয়েছে, কিন্তু যারা চেনা তারা চিনে গেছে, আমরাও তো চিনে গেছি। মধ্যেখানে খারাপ লাগতো, মানে অসহায় লাগতো যে সত্যি করে মানুষটার হয়তো খুবই খারাপ, কিন্তু এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি একদমই ভালো মানুষ না। আর যারা রাখছে তাকে, তাকে শুধু নিজের স্বার্থের জন্য রাখছে। অবশ্য সেই জিনিসগুলো যখন নিজের মানে এখন তো সবাই চিনে গেছে, সেই জন্য যারা এখন রাখছে তাদেরও অন্তত ভিউটা হচ্ছে না। তো এইটুকুনি আমি বলে করবো যে মানবিক, মানে একটা মানুষ হয়ে যদি মানে এইসব মানে বুদ্ধি না থাকে, বোধ বুদ্ধি, তাহলে মানুষ হয়ে কী লাভ? এই সময় উচিত ছিল তার স্বামীর পাশে দাঁড়ানো। সব তো ঠিক আছে,
আর কি বলবো, মানে মানুষ এর কথা তো বলা যায় না। তো এখন যদি উনি পাশে থাকতেন তাহলে খুবই ভালো হতো। যা দেখছি মেয়েটা মানে সকালবেলা ঘুম থেকে উঠে না মানে কীভাবে কী করছে সেটা তো চোখের সামনে দেখছি। তো এইটুকুনি, আর পরে ভিডিওগুলো দেখে নাও, মানে মন্দিরের কথাগুলো শুনে নাও যে উনি কীরকম মহিলা। তো আজকের মতন এইটুকুনি, তোমরা ভিডিওটা দেখে নিয়ে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট করলে যদি কোনো ভুল থাকে তাহলে বলো। আর কন্ট্রোভার্সি দেখো এখন সবাই করছে। এরপরে আসছি যদি পারি সন্দীপ আর ড্যাশকে নিয়ে ভিডিও করতে, ঠিক আছে? নিয়ে কিছু কথা বলি। শুরুটা প্রথম থেকে করবো, বাবাটা যেমন প্রথম থেকে শুরু করেছিলাম, মায়েরটাও প্রথম থেকে শুরু করবো। আমার মা 2012 সালে বোধহয় তাপস আঙ্কেলের কাছে চলে যায়। তো যাই হোক, ওখানে চলে যাওয়ার পর আমার সাথে আমার মায়ের ফোনে কন্ট্যাক্ট ছিল, কম বেশি কন্ট্যাক্ট ছিল। এমনকি বাবাকে বোম্বেতে নিয়ে গেছিলাম ট্রিটমেন্ট করাতে, সেখানেও মায়ের সাথে আমি দেখা করেছিলাম, তাপস আঙ্কেলের সাথেও দেখা করেছিলাম। তো দুজনের সাথে একটা ভালো মোটামুটি ফোনে একটা রিলেশন ছিল। হ্যাঁ, আমার অসময়ে যখন আমার খুব খারাপ সময় যাচ্ছিল, তখন তাপস আঙ্কেল আমাকে যথেষ্ট হেল্প করেছেন। যেটা বলার, মানুষটা আজকে বেঁচে নেই, মিথ্যা কথা বলবো না, পাঠাতো। তখনই আমার জন্য প্রচুর গিফট, সংসারের টুকিটাকি জিনিসপত্র দিয়ে পাঠাতো। মানুষটা ভালো ছিলেন। যাই হোক, তারপর একটা সময় আসে যখন আমার সাথে ওদের সম্পর্কটা পুরো খারাপ হয়ে যায়। মানে তাপস আঙ্কেলের সাথে আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যায়। সেটা হচ্ছে যখন আমি বাড়ি করি। আর এটা খারাপ হয়েছিল, জানি না কতটা মানে সত্যতা মিথ্যতা বলতে পারবো না, কতটা সত্য কতটা মিথ্যে বলতে পারবো না। আর এর মধ্যে মাঝখানে কেউ ইনভলভ আছে কিনা সেটাও বলতে পারবো না। যখন বাড়ি করছিলাম, বাড়ি করার টাইমে আমার কাছে আমার মা এসে বলে যে তাপস আঙ্কেল আমার কাছে 50,000 টাকা ধার চাইছে। তো তখন আমি বাড়ি করছি, তখন আমার পক্ষে 50,000 টাকা দূরের কথা, 5,000 টাকা দেওয়ার ক্ষমতা ছিল না। কারণ আমার তখন যা ইনকাম করছি পুরোটা ধরে মিস্ত্রি লেবার, প্রত্যেক মাসে টাকা ঢুকছে পুরো ধরে মিস্ত্রি লেবার, মানে 5 টাকা নিজের কাছে রাখা হচ্ছিল না। তখন দেখেছি যে আমি আমার শাশুড়ি মায়ের কাছে খাওয়া দাওয়া করতাম, ওই বাড়িতে খাওয়া দাওয়া করেছি। আর এমনকি আমার বাবাকে যে প্রত্যেক মাসে 5 টাকা করে হাত খরচ দিতাম, আমি আমার বাড়ি করার সময় সেই টাকাটা অফারে দিয়েছিলাম। বাবাকে বলেছিলাম যখন বাড়ি করবো কয়েক মাস তোমাকে টাকা খরচ দিতে পারবো না। তখন ইচ্ছেও করিনি আমার দিতে, কারণ আমাকে না জানিয়ে আমার বাবা ইউটিউব চ্যানেল খুলে গেছে। আমার মাও খুলেছে। যাই হোক, আমাকে না জানিয়ে বাবা ইউটিউব চ্যানেল খুলে গেছিল। সেখানে আমার বাবা যে ধরনের ভিডিও আপলোড করতো চ্যানেল খোলার পর যা ভিউ হতো, আমার বাবার খুব ভালোভাবে সেগুলো চলে যাওয়ার কথা। তো আমার তখন ইচ্ছেও করেনি দিতে। আমি বলেছিলাম এখন বাড়ি করবো, তো এই মুহূর্তে খরচটা বন্ধ থাকতে পারে। তো কয়েকটা মাস অফ রেখেছিলাম। সেই মোমেন্টে আমার 50 টাকা দিয়ে কোনোভাবেই ক্ষমতা ছিল না। তো তখন মাকে আমি বলেছিলাম যে এখন তো টাকা নেই। তো মা খুব প্রেশার দিচ্ছিল, জোর করছিল, মানে এটা এখানে এসে থাকতো সবসময়, একটা বুঝতে পারতাম টাকার জন্য বারবার আসছে, বারবার বলছে। তো তখন আমি মাকে বলেছিলাম যে কাজ করো, তুমি তো আমার মেয়েকে একটা সোনা কানে দিয়েছিলাম, তো সেই কানেটা তুমি নিয়ে নাও, ওটা বিক্রি করে যা টাকা হয় দেখো যদি তোমার হেল্প হয়। তখন ওই মানে জানি না তার সঙ্গে টাকা চেয়েছিল, আমার তখন যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, তখন আমার মেয়েকে যখন আমার মেয়েকে আমার মাঝে সোনার কানেটা দিয়েছিল আশীর্বাদ করে, সেই কানেটা আমার মাকে ফেরত দিয়ে দিই। মা সেটা নিয়ে চলে যায়। তারপরে আমার কোনো টাকা পয়সা দরকার নেই, আর চাইনি আমার কাছে। সেই কানেটা বিক্রি করে 50 টাকা হয়নি, সেই কানেটা বিক্রি করে 5,000 টাকা হয়েছিল। তো 5,000 টাকা দিয়ে মা তখন খুশি হয়ে গেছিল। যাই হোক, তারপর মোটামুটি অতটা আসা যাওয়া ছিল না বাড়িতে, টুকটাক কথাবার্তা হতো আমার সাথে। আর যেটুকু কথাবার্তা হতো সেটুকুতে একটা কথাই মা আমাকে বেশি বলতো যে আমি তোর কাছে একদিন ঠিক চলে যাবো, তোর কাছে একদিন ঠিক চলে যাবো। বিশেষ করে বাড়িটা যখন কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট, তখন আস্তে আস্তে এইরকম টাইপের ফোন খুব আসতো যে আমি না তোর কাছে একদিন চলে যাবো, আমি আর অত্যাচার করতে পারছি না, আমাকে খুব অত্যাচার করে, আমাকে খুব খারাপ ব্যাপার, আমার খুব মারি, আমাকে খুব ইয়ে করে, আমি তোর কাছে একদিন চলে যাবো, এরকম বলতো প্রায় ফোন করে। তাই বলতাম যে তোমার যদি মন চায় তুমি চলে আসবে আমার কাছে, আমার কোনো অসুবিধা নেই, আমার দুটো ঘর, এই ঘরটা খালি থাকে, তুমি চলে আসবে, তোমার কোনো চিন্তা নেই। শুধু কি মানে ওই ওরকম না যে চলে আসলাম ইয়ে করে আবার দিন পরে বলবে যে না ঠিক হয়ে গেছে, তুমি আগে ভালো করে দেবে না, তুমি কি ওনার সাথে সংসার করবে, আমার 12 বছর সংসার করছো, ওই তারপর সাথে 12 বছর সংসার করে তোমার মনে হচ্ছে না ভালো লাগছে না, থাকবো না, ঝগড়া করছে, অশান্তি করছে, মারধর করছে, সংসার করবো না, আবার হয়তো আমার কাছে খারাপ হলো না, সংসার করবো, তুমি আগে মাথা ঠান্ডা করে দেবে না, আমি কি করবো? কারণ একবার 18 বছর সংসার, আমার বাবা 18 বছর সংসার ছেড়ে তোমার কাছে গেলাম, আমার কাছে গিয়ে 12 বছর সংসার করলে তারপর আমার মনে হচ্ছে তোমার উনি অত্যাচার করছে, মানে 18 বছর পর আমার মনে হয়েছে আমার বাবা অত্যাচার করছে, ওনার কাছে 12 বছর থাকার পর মনে হচ্ছে উনি অত্যাচার করছে। তো যাই হোক, সেগুলো আমি এখন রিয়েলাইজ করছি, তখন বুঝিনি, তখন খুব কষ্ট পেতাম মায়ের জন্য। তো তখন মাকে আমি বলি, মানে তখন বলতে এই রং খেলা আগস্ট মাস গেল, আগস্ট মাস রং খেলার আগের দিন, রং খেলার একদিন পর মা আমাকে ফোন করে বলে যে আমি সারা জীবনের জন্য তোর কাছে চলে আসতে চাই, আমাকে প্রচন্ড মারধর করেছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি আমাকে ঠিকমতো খেতেও দেয়নি, আমি থাকতে পারছি না, প্রচন্ড কান্নাকাটি, মানে যে কোনো সন্তান ও মা নিজের মায়ের ওরকম কান্নাকাটি দেখে যে কোনো সন্তান পাগল হয়ে যাবে, এমন কান্নাকাটি ফোন করে যে আমি সারা জীবনের জন্য চলে আসছি, আমি পালিয়ে আসবো, ওকে বলেও আসবো না, ওর কাজে যাবে, তখন আমি পালিয়ে ব্যাগপত্র গুছিয়ে সারা জীবনের জন্য তোর কাছে চলে আসবো, আমাকে নিবি তো মা, এরকম বলেছিল। তাহলে অবশ্যই নেবো, কেন নেবো না, তুমি চলে আসো সারা জীবনের জন্য আমার কাছে, অবশ্যই নেবো, তোমার দায়িত্ব নেবো সারা জীবনের জন্য। তো মা তখন আমার বাড়িতে চলে আসলো, দেখলাম আসলে যখন 2-3টে ব্যাগ নিয়ে আসলো, নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে আসলো। আমাকে বলেছিল এটা যে ওই লোক যেখানে টাকা পয়সা রাখে আলমারি লোকারে, সেখান থেকে বেশি কিছু টাকা নিয়ে আসার চেষ্টা করবো। তারপরে বলেছিল আমি আনতে পারিনি। যাই হোক, তো সারা জীবনের জন্য ছেড়ে আমার কাছে চলে আসলো। আমার কি সেটা তোমাদের থেকে লোকানো উচিত ছিল? আশা করি না। আমি আমার ইনস্টাগ্রাম চ্যানেলে আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলিনি, একটা বিষয় বলেছি সেটা সময় ফেরে হয়ে গেছে। আদার্স আমার এই 4 বছরের চ্যানেলে কোনোদিনও তোমাদেরকে কোনো মিথ্যা কথা আমি বলিনি, কোনোদিনও বলিনি, একটা বলেছি সেটা সময় ফেরে হয়ে গেছে। তো সেই মুহূর্তে মা যখন সারা জীবনের জন্য আমার কাছে চলে আসলো, আমি কি তোমাদেরকে একটা মিথ্যে টাইটেল দেওয়া উচিত ছিল? দেখো মা ঘুরতে এসেছে, বা দেখো মা গল্প করতে এসেছে, বা কি দিতাম টাইটেল? স্বাভাবিকভাবে মা সারা জীবনের জন্য আমার কাছে চলে এসেছে, আমার ভিডিওর টাইটেল তো সেটাই যাবে যে মা সারা জীবনের জন্য আমার বাড়িতে চলে এসেছে, আমি মায়ের সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিলাম, যেটা সত্যি সেটাই যাবে টাইটেল। মা এখন দোষারোপ করে আমার ওই টাইটেলটা দেখে নাকি ওই লোক স্ট্রোক করে মারা গেছে, আমার ওই টাইটেল দেখে নাকি ওই লোক স্ট্রোক করে মারা গেছে। আমার তো মনে হয় ওই লোক আমার মাকে এতটাই ভালোবাসতো যে মায়ের চলে আসাটা ওই লোক সহ্য করতে পারেনি, তাই স্ট্রোক করে মারা গেছে। আদেও কি অত্যাচার করতো? যাই হোক, তারপরে যখন মা আমার কাছে ছিল, মা যেদিনকে এ বাড়িতে ঢুকে, এবার আমার জীবনে ওই ঘটনাটা ঘটে। আমি আর নতুন করে কিছু বলতে চাই না, পুরোটাই তোমরা জানো। সেদিনকেই আমার জীবনে ওই ঘটনাটা ঘটে। তো পুরো পৃথিবীর মধ্যে সবার প্রথম আমি আমার মায়ের সাথেই শেয়ার করেছিলাম ব্যাপারটা।
মা তখন আমাকে বিষয়টাতে সাপোর্ট করেছিল। আর বলেছিল সাবধান, সংসার বাঁচিয়ে। তারপর চললো। তো 8ই মার্চ মনে হয় ডেটটা ছিল। তো মা আমাকে এটাই বলেছিল, সংসার বাঁচিয়ে বাঁচিয়ে। তো এইভাবেই চলতে থাকে কয়েকটা মাস। মা সবই জানতো, মা সবই দেখেছে, সবই জানতো। মা এই বাড়িতেই থাকতো, তোমরা নিশ্চয়ই জানো, মা এই বাড়িতেই থাকতো, কোথাও বেরোতো না খুব একটা। মা সবসময় ঠাকুরের পুজো টুজো দিত, আমার মেয়েকে নিয়ে থাকতো, এই বাড়িতেই থাকতো। আর মায়ের সাথে আমি সবটাই শেয়ার করতাম। মা সবটাই জানতো আর আমাকে ফুল সাপোর্ট করে গেছে, ফুল সাপোর্ট। পাশে ছিল, কথা বলেছে আমার সাথে, তার সাথেও কথা বলেছে, তার সাথেও হাসাহাসি করেছে। তাকেও বলেছে একটু সাবধানে বাবা, দেখো সংসার ভাসিয়ে নয়, যা করবা বুঝে শুনে করো। তার সাথেও কথা বলেছে, আমার সাথেও কথা বলেছে, হাসাহাসি করেছে, একটা ভালো সময় কাটিয়েছে। যখন দেখলো যে জিনিসটা পাবলিক হয়ে গেছে, আমার শ্বশুরবাড়ির সবাই জেনে গেছে, পাবলিক জেনে গেছে, সোশ্যাল মিডিয়া জেনে গেছে, সোমনাথ জেনে গেছে, সবাই জেনে গেছে, সবাই আমার পাশ থেকে সরে গেছে, সবাই আমাকে ছিছি করছে, তখন এক সেকেন্ডে পাল্টি কি, আমি তো পুরো থতমত খেয়ে গেছিলাম আমার মায়ের সেই রূপ থেকে। এক সেকেন্ডে পাল্টি, তুই এরকম কি করে করলি, তুই এরকম করতে পারিস না, তোর না একটা মেয়ে আছে, তুই এরকম কি করে করলি, ছি, এটা কোনো মেয়ে, আমি শ্বশুরনাথের মতো ভালো ছিল, এটা কি করে করলি, দিয়ে আমার গায়ে হাত তুলতে শুরু করে। হ্যাঁ, আমাকে গালাগালি করতে শুরু করে, আমাকে অপমান করতে শুরু করে, আমাকে নোংরা ভাষায় কথা বলতে শুরু করে। আমি তো তখন পুরো অবাক। আমি বললাম, মানুষটার কটা রূপ, তোমার যখন আমাকে ধিক্কার দেওয়ারই দরকার ছিল, তাহলে তুমি প্রথম দিনকে কেন দাওনি? আমি যখন প্রথম দিন যেদিনকে শুরু হলো সেদিনকে তোমার সাথে শেয়ার করেছিলাম যে জানো মা, আজকে এই হয়েছে, আজকে এই বিষয়, সেদিনকে কেন ধিক্কার দাওনি? যখন দেখলে যে মেয়ের পাশ থেকে পুরো সমাজ সরে গেছে, মেয়ের পাশ থেকে সবাই আস্তে আস্তে সরে যাচ্ছে, সবাই মেয়েকে চিঠি করছে, যেদিকে দল ভারী সেই দিকে নিজের আখেরটা বোঝাতে শুরু করে দিল। আর যেহেতু আমি একা পড়ে গেছি, একটা খারাপ সময়ের মধ্যে আমি একা পড়ে গেছি, তখন আস্তে করে আমার পাশ থেকে হালকা করে খুলে নিল। তাই আমি বলেছিলাম মাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমি মাকে বলেছিলাম তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বের করে দিয়েছিলাম এই বাড়ি থেকে।